আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা শুনে আপনারা বেশ একটু অবাক হবেন। এরকম কেস আমি খুব একটা তেমন বলিনি। আজকের ঘটনায় যে ভিকটিম আছে তাকে হত্যা করা হবে দুটো ফেক বুলেট দিয়ে। গুলি দিয়ে তো মানুষকে হত্যা করা যায়, কিন্তু আপনারা এমন কোথাও কি কখনো দেখেছেন যে পুলিশ ক্রাইমের স্পট থেকে দুটো বন্দুকের গুলির শেল পাবে? এবং সেটা যখন ভালো করে পুলিশ দেখবে যে সেটা নকল, তারা চমকে যাবে। একটা মানুষকে হত্যা করা হয়েছে গুলি মেরে। সেই গুলির যে শেলগুলো আছে, যেটা ক্রাইম স্পটে পুলিশ পেয়েছে, সেটা নকল, কিন্তু সেই মানুষটা মারা গেছে গুলির আঘাতে। এবং তাকে শুধুমাত্র গুলি করা হয়েছে তার মুখে, তার চোখে দুটো গুলি, মুখে গুলি, রীতিমতন ফেসটা নষ্ট হয়ে গেছে। পুলিশ তো দেখেও বুঝতে পারবে না। এবং ইন দ্য লাস্ট পুলিশ এই কেসটাকে সলভ করবে এমন একটা ক্লুর মাধ্যমে, যে ক্লুর মাধ্যমে কেস সলভ করা আমি আগে অন্তত শুনিনি। এটা আমার প্রথম শোনা এবং প্রথম বলা। আপনাদেরও হয়তো সেটাই মনে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভেরি ইন্টারেস্টিং একটা কেস। 2018-র 18ই মে বিজয় বলে এক পুলিশ অফিসার, যার পোস্টিং আছে নবী মুম্বাইতে, সে ছুটি নিয়ে তার বাড়িতে যায়। তার বাড়ি হচ্ছে পুনেতে। এবার ছুটির 5-6 দিন কাটিয়ে সে যখন রিটার্ন করছে, সে স্টেশনের সাইডে একটা দোকানে যাবে বলে ওভারব্রিজের পাশ থেকে হাঁটছে। এবং সেই ওভারব্রিজের তলাতে একাধিক পোস্টার আছে, এবং সেই পোস্টারগুলোর মধ্যে অনেকগুলো মিসিংয়েরও পোস্টার আছে। আমরা রাস্তাঘাটে বেরোলে এরকম একাধিক পোস্টার দেখি। সাধারণত আমরা এই পোস্টারগুলোকে 99% টাইম ইগনোর করে যাই। সেদিন বিজয় কিন্তু ওই পোস্টারগুলোকে ইগনোর করেই চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার যেন কিছু একটা ক্লিক করে। সে ফিরে এসে আবার ওই পোস্টারগুলোর মধ্যে একটা পোস্টারকে খুব ভালো করে দেখতে শুরু করে। দেন একটা পোস্টারের ফটো সে ফোনে ক্লিক করে আবার তার যে কর্মস্থল আছে সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। সে ডাইরেক্টলি সে যেখানে থাকতো সেখানে না গিয়ে সোজা তার পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে তার ওয়ার্ক ডেস্কে যে কম্পিউটার আছে সেটা সে ওপেন করে এবং সেখানে যে ডেটাবেস আছে সেগুলো দেখতে শুরু করে। এবং দেখতে দেখতে একটা জায়গায় একটা প্রোফাইলে সে স্টপ হয়ে যায়। তার পাশেই থাকা আরেক কনস্টেবলকে সে একটা ফটো তার ফোন থেকে বার করে দেখিয়ে বলে, এই ফটোটা ভালো করে দেখো, রীতিমতন মুখস্থ করো। দেন সে বলে, আমি এবার ডেটাবেস থেকে এই যে ফটোটা বার করেছি সেটার সাথে কোনো ম্যাচ আছে কি না তুমি একটু ভালো করে দেখো। তো কম্পিউটারের সামনে একদম মোবাইলটা এইভাবে সে ধরে রাখে। দেন কনস্টেবল বলে যে হ্যাঁ, অনেকটাই তো ম্যাচ করছে। সে সঙ্গে সঙ্গে তার যে সিনিয়র পুলিশ অফিসার আছে তাদেরকে ডেকে আনে, তাদেরকেও একইভাবে দেখায় এবং বলার পর সিনিয়র পুলিশ অফিসার বলে যে তুমি এই যে ফটোটা পেয়েছো সেটা কোথা থেকে পেয়েছো? সে বলে, আমি পুনের এক রেল স্টেশনের ওভারব্রিজের নিচে এই পোস্টারটা দেখে আমার মাথায় কিছু একটা ক্লিক করে, আমি ছবি তুলে নিয়ে আসি এবং এর সাথে ম্যাচ করি। তখন সিনিয়র পুলিশ অফিসাররা বলে, ফটোটা কোথাও না কোথাও ম্যাচ করছে। কম্পিউটারের ডেটাবেসে যে ফটোটার সাথে তারা মেলাচ্ছে সেই ফটোটার অবস্থা খুব খারাপ। তার কারণ সেখানে যে ভিকটিম আছে বা যার ফটোটা দেওয়া আছে তার মুখে 3-4টে গুলি লেগেছে এবং তার ফেসটা রীতিমতো নষ্ট হয়ে গেছে। কিন্তু চুল, আশেপাশের জিনিসপত্র দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি মোস্ট প্রবাবলি সেই ব্যক্তিই হতে পারে। এবার যে পোস্টারটা পুনের রেল স্টেশনের ওভারব্রিজের নিচে লাগানো ছিল সেখানে একটা ফোন নাম্বারও দেওয়া ছিল। সেই ফোন নাম্বারে যখন পুলিশ ফোন করে, অনিকেত বলে এক ব্যক্তি ফোনটা রিসিভ করে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার ফ্যামিলি থেকে কেউ কি হারিয়ে গেছে বা নিরুদ্দেশ আছে, তখন সে বলে যে হ্যাঁ, আজ থেকে 20-22 দিন আগে আমার ভাই কুন্দন সে হারিয়ে গেছিলো। সে কাজে বেরিয়েছিল তার নিজের বউয়ের সাথে। তার ওয়াইফ তো রিটার্ন করে, কিন্তু কুন্দন আর রিটার্ন করেনি। আমরা লোকাল থানাতে কমপ্লেন করি, অনেক জায়গায় খোঁজাখুঁজির চেষ্টাও করি, কিন্তু ইন দ্য লাস্ট আমরা ব্যর্থ হই। কেসটার এই পর্যায়ে এসে
চলুন একদম প্রথম থেকে স্টার্ট করি, যেদিন পুলিশ কুন্দনের বডিটা পেয়েছিল। 28শে এপ্রিল 2018 একটা কাপেল মুম্বাইয়ে একটা ড্যামের পাশে হাঁটাহাঁটি করছিল। ওই সমস্ত ড্যাম সাইডের এরিয়াতে অনেক কাপেল যায়। এবার ড্যামের পাশে অনেক সময় জঙ্গল থাকে, তো এই ক্ষেত্রেও একটা জঙ্গল ছিল এবং সেই জঙ্গলের সাইডে একটা বডি তারা পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ আসে এবং পুলিশ এসে দেখে একটা বডি উল্টো হয়ে পড়ে আছে। বডিটাকে তারা সোজা করে, দেন দেখে পুরো ফেসটা নষ্ট হয়ে গেছে, ফেসে অনেকগুলো গুলি লেগেছে, তাকে কেউ গুলি করে হত্যা করেছে। আশেপাশে বন্দুকের গুলির কোনো শেল তারা পায়নি। একটু দূরে দুটো শেল তারা পায়। এবার দুটো শেল তারা পাওয়ার পর তারা ভাবে এই শেল কোন বন্দুকের হবে তারা খুব সহজেই বার করবে, কিন্তু পুলিশ হাতে নিয়েই বুঝতে পারে কিছু তো গড়বড়ি আছে। সেই শেল দুটো অ্যাকচুয়ালি রিয়েল না, সেগুলো নকল বন্দুকের গুলি দিয়ে এই ব্যক্তিকে মারা হয়েছে। সেটা তো কনফার্ম হয়ে গেছে পুলিশ দেখেই, কিন্তু এখানে ফেক দুটো শেল কেন পড়ে আছে? যে ক্রাইম করেছে সে কি ইচ্ছা করে এগুলো এখানে রেখে গেছে, নাকি তার অন্য কোনো মতলব আছে? আর যার বডিটা তারা পেয়েছে সেই বা কে? এবার পুলিশ তাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়না তদন্তে ক্লিয়ারলি একদম কনফার্ম করা হয় যে এই ব্যক্তির মৃত্যু হয়েছে গুলিতে। বডিটাকে তারা মর্গে পাঠিয়ে দেয়। মর্গে পাঠিয়ে আশেপাশের থানাতে ফটো পাঠিয়ে খবর পাঠানো হয়, কিন্তু যেহেতু ফেস নষ্ট হয়ে গেছে 7 দিন পরেও কোনো খবর না আসার জন্য এই বডিটার লাস্ট রাইটস করে দেওয়া হয়। এরপর আরও 20 দিন কেটে যায়। বিজয় বলে এক পুলিশ অফিসার ছুটি নিয়ে সে তার বাড়ি পুনেতে যায়। দেন সে যখন রিটার্ন করছিল সে একটা পোস্টার দেখে। সেই পোস্টারের নাম্বার থেকে সে কল করে কুন্দনের যে দাদা আছে, সে রিসিভ করে পুরো ব্যাপারটা বলে। তো শেষমেশ সেই যে বডি আছে, যার নাম পুলিশ এতদিন জানতো না, তার নাম তারা জানতে পেরেছে। তার নাম হচ্ছে ওমকার কুন্দন। এবারে এই ওমকারকে কে মারলো, কেন মারলো, কিভাবে মারলো, এই সমস্ত কিছুর তদন্ত হওয়া তখনও বাকি। পুলিশ তদন্তের শুরুতেই এই ওমকারের যে ফ্যামিলি আছে, তার যে দাদা আছে, ওমকারের যে ওয়াইফ আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। অনিকেত বলে 27 তারিখ মানে মিসিং যাওয়ার জাস্ট আগের দিন সে তার ওয়াইফের সাথে শপিং করতে বেরিয়েছিল। ওমকারের যে ওয়াইফ আছে সুধা, সেও বলে যে ওমকার আর আমি শপিং করতে বেরিয়েছিলাম। দেন সে আমাকে বলে তুমি বাড়ি চলে যাও, আমার কিছু কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করে আমি সন্ধেবেলার দিকে বাড়ি আসবো। সন্ধেবেলার দিকে যখন ওমকার বাড়ি না আসে, আমি তাকে ফোন করে চেষ্টা করি, তার বন্ধু বান্ধব সমস্ত জায়গায় ফোন করি, কিন্তু কোনো কিছুর পাত্তা না পেয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে তার একটা ছবি দিই এবং একটা মিসিং কমপ্লেন করি। তারপর 20 দিন কেটে যায় এবং 20 দিনের মাথায় আপনাদের পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে এবং কনফার্ম হয় যে ওমকার আর এই পৃথিবীতে নেই। কিন্তু তাকে কে মারলো, আমাকে উত্তরটা দিন। সুধার এই কোশ্চেনে পুলিশ সেই সময় চুপ থাকে, কারণ পুলিশের কাছে কোনো জবাবই ছিল না। পুলিশের মনে তখনও কনফার্মেশন আসেনি যে এই বডিটা অ্যাকচুয়ালি ওমকার তার ফ্যামিলি এটা কনফার্ম করেছে, কিন্তু তাদেরও তো ভুল হতে পারে যেহেতু ফেসটা নষ্ট হয়ে গেছে। যেহেতু ওমকারের যে জামা কাপড় ছিল, আমি ওমকারই বলছি সেই টর্সোকে, সেই জামা কাপড় সমস্ত কিছুর উপর ভিত্তি করে পুলিশ আশেপাশে যত মিসিং কমপ্লেন ছিল তাদের ফ্যামিলির কাছে যায়, এক এক করে জিজ্ঞাসা করে যে তাদের ফ্যামিলি থেকে যে মিসিং গেছিলো সে কি ফিরেছে, তাকে কি খুঁজে পাওয়া গেছে, এই যে জামা কাপড় সে কি পরতো না পরতো, এই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদের পর পুলিশ মোটামুটি একটু স্বস্তি পায় যে হয়তো এটা ওমকার কুন্দনই হবে। তারপর ফাইনালি অনিকেত এর কাছ থেকে ব্লাড স্যাম্পেল নেওয়া হয় এবং টেস্টিংয়ের জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এবার ওমকারের যে কল ডিটেল রেকর্ড আছে সেটা ভালো করে চেক করতে গিয়ে তারা দেখে যে ওমকার লাস্টবারের জন্য নওয়াজ কুমারের কাছে গেছে। এবার এই নওয়াজ কুমারকে, সে একটা ডাইরেক্টর, সে কিছু ভোজপুরি সিনেমা বানিয়েছে, কিছু মারাঠি মুভি বানিয়েছে এবং একটা হিন্দি মুভিতেও কাজ করছিল। তার নাম ধাম তেমন ছিল না, কিন্তু তার পয়সা কড়ি বেশ ছিল। এবার এই ব্যক্তির সাথে সে কেন কথা বলছিল? ওমকার বরাবরই মডেলিং করত,
মডেলিংয়ে তার অনেক উপরে যাওয়ার চান্স ছিল, সে দেখতে শুনতে ভালো ছিল, সে একটা দুটো মারাঠি মুভি এবং ভোজপুরি মুভিতে ছোটোখাটো রোলেও কাজ করেছিল। তার ইচ্ছা ছিল হিন্দি মুভিতে কাজ করার জন্য। এই কারণে সে মাঝে মাঝেই অডিশন দিত, নানান ডাইরেক্টরের সাথে কথা বলতে যেত, এবং নওয়াজ কুমারও সেই রকমই এক ডাইরেক্টর ছিল। কিন্তু এই ডাইরেক্টর অ্যাকচুয়ালি খুব অচেনা ডাইরেক্টর ছিল না। এই ডাইরেক্টর কিন্তু সুধাকে চিনত। সুধাকে কি করে চিনত? এ ছিল সুধার কাকা। এবার এই কাকার বেশ টাকা ছিল, এবং সেই কাকার দেওয়া এক ফ্ল্যাটেই কিন্তু ওমকার আর সুধা থাকতো। অনিকেত এবং তার মা বাবা তারা কিন্তু আলাদা থাকতো। পুলিশ গিয়ে এই নওয়াজ কুমারকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে যে 27শে এপ্রিল ওমকার আমার কাছে এসেছিল, এসে নানান মুভি নিয়ে কথা বলার পর, আপকামিং প্রজেক্টের ব্যাপারে জানাশোনার পর, তার কোনো অপরচুনিটি আছে কিনা সেই ব্যাপারে জানার পর সে এখান থেকে চলে যায়। ওমকার খুব ভালো ছেলে ছিল, ওমকার খুব লিবারাল ছিল। সে তার ওয়াইফকে মডেলিংয়ে নামাতে চাইতো। সুধাও অনেক জায়গায় চেষ্টা করেছে মডেলিংয়ের, কিন্তু সে খুব একটা চান্স পায়নি। কিন্তু ওমকারের যেহেতু টুকটাক কানেকশান হয়ে গেছিলো, সে চাইছিল সুধাকেও কোনোভাবে মডেলিংয়ে নামিয়ে বা সিনেমাতে নামিয়ে তারও একটা ওপেনিং করার। কিন্তু তার কপালটা কত বাজে দেখুন। নওয়াজ কুমারের উপর পুলিশের বেশ সন্দেহ হয়, কিন্তু তাদের কাছে সেই সময় কোনো প্রমাণ নেই। প্রমাণ না থাকলে পুলিশ কিছু বলতেও পারবে না। এবার পুলিশ যখন তদন্তের সমস্ত কিছু ঘেটে ঘেটে দেখছে, তখন তাদের নজরে পড়ে ওমকারের যে ছবিটা তারা মিসিং কমপ্লেনের সময় দিয়েছিল, যার পোস্টার তারা রাস্তায় রাস্তায় দিয়েছিল, সেই যে ফটোটা আছে, সেই ফটোতে ওমকারের বর্তমান ফটোর সাথে খুব কম ম্যাচ। মানে 5-6 বছর আগের যে ফটো থাকে আর এখনকার যে ফটো আছে, তাদের তো একটা মানুষের বেশ মিসম্যাচ থাকে। আর ওমকারের বয়স ছিল মাত্র 26, আর 21 বছরের ফটো তার দেওয়া হয়েছিল। কিন্তু এটা কেন? যখন অনিকেতকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন বলে যে আমি এই ফটো দিইনি, দিয়েছিল মেনলি সুধা। এবার সুধাকে যখন জিজ্ঞাসা করা হয় যে সুধা তুমি কেন এত পুরনো ফটো দিয়েছো, তখন সুধা খানিকক্ষণ চুপ থাকে। সুধা বলে যে আমি কখনো চাইনি ওমকার রিটার্ন করুক। ওমকার ছোটোখাটো চাকরি করতো, তার সাথে সাথে অভিনয় করতো, মোটামুটি সংসার চলতো। কিন্তু সংসারে সব থেকে বড় জিনিস ছিল এই ওমকারের সাথে আমার কন্টিনিউয়াস ঝামেলা। এবং এই ঝামেলার জন্য আমি এতই বিরক্ত হয়ে গেছিলাম, যখন ওমকার মিসিং যায় আমি ভগবানকে ডাকি যে ওমকার যেন আর কোনোদিনও ফিরেই না আসে। এবং এই কথাটা শোনা মাত্রই পুলিশের সমস্ত সন্দেহ ঘুরে গিয়ে পড়ে এই সুধার উপরে। তারা বলে তার মানে তুমি তোমার হাজব্যান্ডকে খুন করেছো। তখন সুধা বলে যে আমার সাথে তার অনেক প্রবলেম ছিল, অনেক ডিস্টেন্স তৈরি হয়েছিল, তার মানে এটা না তার খুনের প্ল্যানিং আমি করব, তাকে আমি মারব। পুলিশ এবার সুধার কল ডিটেল রেকর্ডটা ভালো করে চেক করতে শুরু করে, এবং সেটা চেক করতেই তারা দেখে সুধার সাথে সুধার কাকা নওয়াজ কুমার তার প্রচণ্ড কথা হয়। এই নওয়াজ কুমার আমি প্রথমেই বলেছি সুধার আত্মীয় ছিল। আত্মীয় বলতে এই নওয়াজ কুমার অ্যাকচুয়ালি নিজের কাকা ছিল এই সুধার, এবং সেখান থেকেই তো পরিচয় ওমকারের সাথেও। এবার কেন এত কথা? রাত্রেবেলা ঘন্টার পর ঘন্টা কথা, এই সমস্ত কিছুই কি ওমকারের নজরে পড়েছিল? ওমকার কি এই কাকা আর ভাগ্নির মধ্যে কোনো কিছু হচ্ছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল? এই ক্ষেত্রে যখন সুধাকে জিজ্ঞাসা করা হয়, তখন সুধা বলে যে কাকা নর্মাল কথা বলতেই পারি। পুলিশ তখন বলে রাত্রেবেলা 1-2টোর সময় 8 ঘন্টা 40 মিনিট ধরে কথা, এটা কেমন কাকা আর ভাগ্নির সম্পর্ক? একটু এক্সপ্লেন করুন। নওয়াজ কুমারকেও যখন বলা হয়, নওয়াজ কুমারও সেম জিনিস বলে। কিন্তু নওয়াজ কুমারের যখন কল ডিটেল রেকর্ড, তার লোকেশন সমস্ত কিছু চেক করা হয়, তখন দেখা যায় 27শে এপ্রিল রাত্রেবেলা তার লোকেশন মুম্বাইয়ের যেখানে ওমকারের বডি পাওয়া গেছিলো সেইখানেই ছিল। এই জিনিসগুলো নিয়ে যখন নওয়াজ কুমারকে ভালো মতন টনিক দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন ইন দ্য লাস্ট সে স্বীকার করে। সে বলে ওমকার সেদিন এসেই আমার স্টুডিওতে একটা কথাই বলে, নওয়াজ তোমার সাথে তোমার ভাগ্নির যে কুসম্পর্ক গড়ে উঠেছে সেই ব্যাপারে সব জেনে গেছি, তুমি সুধার থেকে দূরে থাকো, ও আমার লাভলি ওয়াইফ, আমি ওকে খুব ভালোবাসি, আর তুমি যদি না সরে যাও তাহলে তোমার ওয়াইফকে আমি সমস্ত কিছু বলে দেবো। এতে নওয়াজ ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি নওয়াজের
তেমন কোনো টাকা ছিল না, কিন্তু সে যাকে বিয়ে করেছিল তার বাবার অনেক টাকা ছিল এবং সেই টাকাতেই সে যে এই যে সিনেমা বানাবে সেই সমস্ত কিছুর ইচ্ছা পূর্ণ করছিল। কিন্তু সে জানতে পারলে সে যদি তাকে ডিভোর্স দিয়ে চলে যায় তাহলে তার লাইফটাই নষ্ট হয়ে যাবে। তো সে অনেক বোঝায় ওমকারকে, সে তাকে প্রমিস করে যে সে আর সুধার কোনোদিনও কাছাকাছি যাবে না। এটা বলার পর সে তাকে একটা গাড়িতে নিয়ে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। ওই গাড়িতে সে ছিল, ওমকার ছিল এবং নওয়াজের দুজন সিকিউরিটি গার্ড ছিল। একটা পাতি ডাইরেক্টরের দুটো সিকিউরিটি গার্ড, বুঝতে পারছেন? আবার সেই সিকিউরিটি গার্ডের মধ্যে একজন এক্স আর্মি পার্সোনাল ছিল, তার কাছে লাইসেন্স বন্দুকও ছিল। তারপর ড্যামের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ওমকার যেই না বলতে শুরু করে তাকে পরপর দুটো গুলি করা হয়। প্রথম গুলি যখন ওমকারের গায়ে লাগে তখন ওমকার দেখে আরে কোনো রক্ত বেরোচ্ছে না, কোনো ব্যথা হচ্ছে না, অবাক হয়ে যায়। নওয়াজ কুমারও অবাক হয়ে যায়। সেকেন্ড টাইম সে আবার গুলি চালায়, এই গুলিটাও তার গায়ে লাগে কিন্তু কোনো রক্ত বেরোচ্ছে না, কোনো ব্যথা হচ্ছে না, ওমকার বিন্দাস দাঁড়িয়ে আছে। নওয়াজ কুমার তখন তার সিকিউরিটি গার্ডের কাছ থেকে বন্দুক নিয়ে পরপর 3টে গুলি একদম ফেসের উপর চালায়। ওমকারের ওখানেই মৃত্যু হয়ে যায়। এবার আপনাদের মনে হবে না যে কেন প্রথম 2টি গুলি লাগলো না? ভূতে কি ওমকারকে বাঁচিয়ে দিল? না, অ্যাকচুয়ালি এই যে নওয়াজ কুমার সে যে বন্দুকটা নিয়ে গেছিল সেই বন্দুকটা খেলনা বন্দুক ছিল, মুভিতে ইউজ করা হয় অ্যাজ এ ডামি বন্দুক হিসাবে। সেই বন্দুকের গুলি বেরোবে, লাগবে, একদম রিয়েল লাগবে, কিন্তু গুলিটা আর ভেদ করে যাবে না। এটাই হচ্ছে ম্যাটার। নওয়াজের কাছে বন্দুক ছিল কিন্তু সে ভুল করে এই ডামি বন্দুক নিয়ে চলে গেছিল। তারপর সে সিকিউরিটি গার্ডের বন্দুক দিয়ে হত্যা করে। এবার ওমকারকে হত্যা করা হয়েছে, নওয়াজকে অ্যারেস্ট করা হয়েছে। এবার যখন সুধাকে পুলিশ অ্যারেস্ট করতে যাবে তখন সুধা অলরেডি পালিয়ে গেছে। নওয়াজের যে দুজন সিকিউরিটি গার্ড ছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয়, তারা সমস্ত কিছু স্বীকার করে নেয়। 2-3 মাস পর সুধাকেও অ্যারেস্ট করা হয়, সামনাসামনি বসিয়ে সমস্ত কিছু কনফার্ম করা হয়। ওই এরিয়াতে নিয়ে যাওয়া হয়, পুরো ক্রাইমটাকে আবার রিকনস্ট্রাক্ট করা হয়। সমস্ত কিছু কনফার্ম করার পর কোর্টে যখন এই কেসটা তোলা হয় 1 বছর এরা সবাই জেলে বন্দি ছিল। তারপর এদেরকে বেল দিয়ে দেওয়া হয়। খুন করেছে যারা স্বীকার করেছে, একাধিক প্রমাণও আছে, তারপরেও তাদেরকে বেল দিয়ে দেওয়া হয়। তো বর্তমানে এই কেসের স্ট্যাটাসটা কি? এই কেসের স্ট্যাটাস হচ্ছে এটাই যে কেসটা কোর্টে চলছে, বাদবাকি যারা ক্রাইম করেছিল তারা সবাই বাইরে আছে এবং একটা বিন্দাস লাইফ কাটাচ্ছে। আমি আশা করব যে এই যে ওমকারকে মারা হয়েছে এবং ওমকারকে মেরেছে কে, তার কাকা শ্বশুর এবং তার নিজের বউ, তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল যেটা একদমই ইল্লিগাল। ওমকার যেন জাস্টিস পায়, এই আশা রেখেই এই ভিডিওটা শেষ করছি। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।